হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টি বৌদি। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো চলো বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল 6:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালোই থাকবে সবাই, কারণ যা গরম পড়েছে, ভালো যে কে কতটা রয়েছে সে আমরা নিজেরাই একমাত্র জানি। আর এইদিকে আমি দেখো ঘুম থেকে উঠে চলে এসেছি, কাপড়টা জাস্ট চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর চলে আসলাম এখানে। আর দেখো আমি গাছের মধ্যে জল দিচ্ছি। যাই হোক, আমার কথা একটু উল্টে যাচ্ছে, আর আমি সুন্দরভাবে কথা বলতেও পারি না, আর আমি দেখতে সুন্দরও না। আর আমরা গরিব বলে তার জন্যই তোমরা সবাই আমার ভিডিও দেখো না, বা আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, ভিডিও সুন্দর করে এডিট করতে পারি না বলে তার জন্য আমার ভিডিও দেখো না। আমি বুঝি গো, কারণ দেখো প্রত্যেকটা মানুষই ভিডিও করে, তাদের ভিডিও ভাইরাল হয়, তাদের মানে পেজে লোক হয়, ইউটিউব চ্যানেলে লোক হয়, কিন্তু আমার চ্যানেলে লোক হয় না, ভিডিও ভিউজও হয় না। তো আমি গরিব বলে তার জন্যই আমাকে সবাই মিলে এরকম করো তোমরা। আমি বুঝতে পারি খুব ভালোই। তো যাই হোক, চলে আসলাম। আমি দেখো এখানে উনুনের ছাইগুলো কেড়ে নিচ্ছি। আসলে উনুনে আবার তো রান্না বসাতে হবে। সকাল হওয়া মানে সকালে যে কত কাজ থাকে সেটা একমাত্র ঘরের বউয়েরাই জানে। তো পেট তো আর কারো কথা শুনবে না, তাই না? তো আর পেট যখন কারোর কথা শুনবে না, তখন পেটের জ্বালাতেই মানুষ কী না কী করে বসে। তার জন্য আমিও আমার পেটের জ্বালা ধরবে খানিক বাদে, শুধু আমার ন্যায় আমার গোটা পরিবারের লোকেরই পেটের জ্বালা ধরবে। তখন তো তাদের মুখে কিছু খাবার তুলে দেওয়ার জন্য এই উনুনটাকে আমাকে ধরাতেই হবে, তাই না? তো সেই জন্য আমি সেই মতো এখন বসিয়ে দিলাম উনুন ধরাতে। আমি বসে গেলাম উনুন ধরাতে, আমি বসিয়ে দিলাম না, তো হাঁড়ি বসাবো পরে। যাই হোক, চলো এবার কাঠেই রান্নাটা করি আমি এখন। কেন জানো তো? প্রচুর জ্বালানি জোগাড় করা আছে, যেগুলো হচ্ছে রান্না না করলে নষ্ট হয়ে যাবে, পরে মাটি হয়ে যাবে। বর্ষাকাল আস্তে আস্তে চলে আসবে, ধরো দেখতে দেখতে। তো এগুলো বর্ষায় পড়ে পড়ে জলে ভিজে মাটি হয়ে যাবে। সেই জন্য এখন গ্যাসেরও যা প্রচণ্ড দাম বেড়েছে, শুধুমাত্র গ্যাসের তরকারিগুলোই করি। আর কাঠের মধ্যে ভাতটা করে নিই, জ্বালানিতে আর কি। তো চলো আমি ওখানে হাঁড়িটা বসিয়ে দিয়ে চলে আসলাম উনুনের মধ্যে। এখানে চলে এসে বিছানাটা তারপর পরিষ্কার করতে। বিছানাটা পরিষ্কার করে রাখি, না হলে তো আবার কেউ যদি লোকজন এসে পড়ে ছেড়ে বাবুকে পড়াতে আসে, মানে ছেলেকে পড়াতে আসে মাস্টারমশাই, তো উনিই আসবেন একটু পরে। যাই হোক, আমি বললাম না আমি 6:30টার সময় ভিডিওটা শুরু করেছি। তো তার জন্য আর পড়াতে আসে ঠিক 7:30-8টার সময়। তো পড়াতে চলে আসবে, আর পড়াতে এসে যদি দেখে যে বিছানাটা এরকম অবস্থা হয়ে পড়ে আছে, তাহলে কেমন নিজেরই প্রেস্টিজ পাংচার হয়ে যাবে, একদমই ভালো লাগবে না। তার জন্য সবার আগে বিছানাটাই পরিষ্কার রাখতে হয়, জামাকাপড় গুছিয়ে রাখতে হয়। আর আমার জামাকাপড় মানে আমি বাড়ি থাকি না, তো ধরতে গেলে বাড়ি থাকার সময় পাই না। সেই জন্য আমার জামাকাপড় না বেশিরভাগ রাস হয়ে জড়ো হয়ে থাকে। আবার কখনো সময়টা আমি যখন পেয়ে যাই, তখন সেই সময়টা আমি কাজে লাগিয়ে দিই। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি সেগুলো। আগে পিছুর ভিডিওতে তোমরা এমনিই দেখতে পাবে যে আমি জামা কাপড় গোছাচ্ছি, বিছানা ঝাড়ছি, বা আরও কাজকর্ম থাকে সেগুলো আর কি করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করি। আর জানো তো আমার সবথেকে বেশি কষ্ট লাগে কোথায় জানো তো? প্রত্যেকটা মানুষের ভিডিওই যখন আমিও তো অন্য লোকের ভিডিও দেখি, তো তখন আমার দেখে খুবই খারাপ লাগে। ওরাও তো কত মানে আছে, কত সুন্দর করে ভিডিওটা করে, আর আমারই মতো করে ভিডিও করে। তারা তো এক্সট্রা কিছুই জয়েন্ট করে না, এক্সট্রা কোনো কিছুই তাদের মধ্যে থাকে না। তো আমিও যেরকম করি সেম ভিডিও ওরাও বানায়। তো কেন ওদের ভিডিওতে ভিউজ আছে আর কেন আমার ভিডিওতে ভিউজ নাই, বা তোমরা দেখো না, হাফ দেখে ছেড়ে দাও? আমি সেটাই বুঝতে পারি না কেন গো। আমি সত্যি কি আমাকে অনেক দেখতে খারাপ? আমি কি সত্যিই গরিব বলে আমি কি এখানে আসার যোগ্য না? ইউটিউবে কাজ করা বা ফেসবুকে কাজ করার যোগ্য কি না? আমি গরিব মানুষ, আমি দেখতে ভালো নাই বলে? তো যাই হোক, চলো আমি ওই কথাই ভাবছিলাম, আর আমার খুবই কষ্ট লাগছিল আজকে। তো দুঃখ কষ্ট বুকে চেপে রেখে আমি চলে আসলাম রান্নাঘরে, কারণ ছেলে আজকে অনেক দিন পর খেতে চেয়েছে ডিম টোস্ট। তো ও নিজেই রুটিটা নিয়েছিল, জানো যে
যে রুটি বিক্রি করতে আসছে কাকুটা, সেই কাকুটার কাছ থেকে ছেলে নিজেই নিয়েছিল রুটি। তো তো ও তো তোমরা সবাই জানো ও কথা বলতে পারে না। তো ও রুটিটা নিয়েছিল, দিয়ে আমাকে দেখাচ্ছিল ডিমগুলো এনে, কারণ ডিম আনা থাকে আমাদের বাড়িতে, জানো তো। কোনো সব দিন তো আর সমান যায় না, যেদিন ধরো তরকারি কিছু থাকে না সেদিনকে আমাদের ডিম ভেজে ভাত খেতে হয় বা আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে হয়। তার জন্য ডিমটা আর আলুটা মোটামুটি কম বেশি আমাদের ঘরে সব সময়ই থাকে, বেশিরভাগই থাকে ডিমটা আর আলুটা। কিছু না থাকলে আমরা ডিম ভাজা করি বা ডিমের তরকারি করি, নাহলে আলু সিদ্ধ করি, আলু ভাজি, এই দিয়ে আমাদের চলে যায়, বুঝেছো, একবেলা কাটিয়ে দিয়ে এরকমভাবেই। তো ওর জন্য ও রুটিটা নিয়েছে বলে আর ডিম নিয়ে এসে আমাকে দেখাচ্ছিল। আমি কি আর মা হয়ে ওর সেই এটা রাখতে পারে, মানে কি আমি কি আর ও খেতে চাইছে আমি কি আর না করে থাকতে পারি? তো সেই জন্য আমি এখানে রুটি দুটো নিলাম। আর একটা রুটি হলে আমাদের তিনজনকার মোটামুটি হয়ে যেত, কিন্তু যাই হোক ও দুটো কিনেছে, ওই দুটো দিয়েই বানাই। তখন আমি যদি খাই একটা নিয়ে খাবো, আর যদি না খাই তো না খাবো। এই গরমের মধ্যে কিছু খেতেই ভালো লাগে না জানো, খালি জল খেয়েই পেটটা ভরে যায়। তো যাই হোক, এই দেখো আমি কথা বলতে বলতে আমার এখানে হয়ে গেল দুটোই ডিম টোস্ট। আমি চাপা দিয়ে চলে আসলাম। এখানে দেখো অল্প কটা বাসি ভাত রয়েছে, সেই কটা ফেলতে গেলাম। এখানে নিয়েছি আমি মাছ। তো মাছগুলো নিয়ে আস্তে আস্তে করে ধুতে হবে আমাকে, কারণ মাছটা না পরিষ্কার করলে রান্নাবান্নাও করতে পারবো না। রান্নাবান্না তো করতে হবে নাকি, বেশ তো বেলাটা হয়েছে। তো চলো, আমার একটু বেশ বেলাটা হলেই আমার টেনশন হয় যে আমি কোনটা করব কোনটা রাখবো আর দোকানে কখন যাব, এইটা মাথার মধ্যে ঘোরে। জানি না, এই ভাবতে ভাবতে টাইমটা চলেও আসে। আমি চলে গেলাম উঠে উনুনে জাল দিতে, কারণ ওদিকে ওপাশে ভাত হচ্ছে, তোমরা সবাই জানো। ভাত বসিয়েছি, তোমাদেরকে ফার্স্টেই দেখিয়েছি। আর গাছগুলোতে জল দিলাম। এত পরিমাণ গরম পড়েছে, এত পরিমাণ রোদ্দুর দিয়েছে যে গাছগুলোও নিজে নিজেই ঝিমিয়ে যাচ্ছে। ওই জন্য ঘুম থেকে উঠে আজকে ভাবলাম আগে সবার আগে জলটাই দিয়ে দিই, যেহেতু আমি বিকালে বাড়ি থাকি না। বিকেলে বাড়ি থাকলে না আগে আমি গাছে জল টল দিতাম, উঠোনে জল ছিটাতাম, কিন্তু এখন তো বাড়িই থাকে না, কোনটা করব বলো, সেই করার আর সময় পাই না। তো তার জন্য আমি আর সকালবেলাতেই আজকে ভাবলাম কি, ভাবনা চিন্তা করে নিলাম যে সকালেই ঘুম থেকে উঠে আগে জলটা দেবো, তারপর অন্য কাজে লাগবো। তো এদিকে দেখো আমি চলে এসেছি এবার মাছগুলো হচ্ছে গিয়ে তোমার নুন হলুদ মাখাতে। আর আমার মুখটার অবস্থা দেখেছো, ঘেমে পুরো একবারে জল হয়ে গেছি। এত গরম, মানে রান্নাঘরটা তো আরও বেশি গরম টিনের, আর ওপরেও এডবেস্টার রয়েছে, সেই জন্য প্রচণ্ড পরিমাণের গরম পড়েছে। আর এদিকে দেখো আমি মাছ দিতে গিয়ে কেমন কতটা দূরে চলে গেছি, কারণ আমার মাছ না তেলের মধ্যে দিতে খুবই ভয় লাগে সত্যি কথা বলতে। আর মাছগুলো এত পরিমাণ ছিটায়, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা রান্না করো তারাই একমাত্র বেশি ভালো করে বুঝবে। চোখে খালি কোথাও ছিটকাবে না, দেখবে চোখের দিকে যাবে ছিটকে, নয়তো বুকের দিকে যাবে ছিটকে, গলায় টলায় এগুলোতে পুরো দাগ হয়ে যায়। আর আমি ভাবনা চিন্তা করলাম জানো রান্না করতে করতে, সেটা হলো গিয়ে কী বলো তো, সেটা ভাবলাম হচ্ছে আজকে মাছের তেলটা একদম সুন্দর মতো ছিল, একদম মাছের তেলটা মনের মতোই ছিল, একদম চকচকে বেড়া। তাই ভাবলাম একটা পেঁয়াজ একটা আলু কেটে নিয়ে ওটা দিয়ে চচ্চড়ি বানাই, মাছের তেল দিয়ে তেলের চচ্চড়ি। তো খুব সুন্দর হয়েছিল, যেমন তেলটা দেখে আমার পছন্দ হয়েছিল তেমন খেতেও খুবই সুন্দর হয়েছিল। আমি প্রথমবার বানালাম জানো, মানে একটা আলু, একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম, নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা ওর সাথে যেমন আলু ভাজা কাটি আমরা তেমন কেটেছিলাম। আর মাছের তেলটা ভেজে মানে কড়াইয়েই দিয়ে দিয়েছিলাম। তো হালকা ফুলকা ভাজা হলো, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর আলুটা। কাঁচা লঙ্কা তো ওর সাথেই ছিল, এক পিস দিয়েছিলাম, কারণ ওটা তো একটু অল্প একটু জিনিস, বেশি ঝাল দিলে ভালো লাগবে না। তো তার জন্য অল্প করে দিয়ে দিচ্ছিলাম। দিয়ে আমি এখন নাড়াচাড়া করছি। আর ওর মধ্যে হালকা করে একদম সর্ষে, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কার ওর পেস্টটা দিয়ে দিয়েছিলাম। তার মানে একদমই পরিমাণ মতো, মানে একদম একটুখানি, একটা আলুতে কইটুকু লাগতে পারে বুঝতে পারছো। তো অতটুকু মতনই আমি দিয়েছি, একদমই কম পরিমাণ দিয়েছি, কারণ যেহেতু ওটা ভাজা ভাজা হবে সেই জন্য অল্প একটু দিয়ে দিয়েছিলাম। আর সাথে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, তো একটু করে দিয়ে দিয়েছিলাম। আর জিরেটা দিইনি, কারণ জিরেটা ওই পেস্টটার মধ্যে ছিল।
তো সেই জন্য আর এইদিকে দেখো আমি নাড়াচাড়া করে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আস্তে আস্তে আলুটা সিদ্ধ হতে থাকুক। আর এদিকে আমি বেছে নিচ্ছি ভেন্ডিগুলো, ভেন্ডি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো। এদিকে ভেন্ডিগুলো হালকা করে আমি ভেজে নিচ্ছি। ভেন্ডিগুলো হালকা করে না ভাজলে কী হবে বলো তো, মানে কেমন একটা কাঁচা কাঁচা লাগবে। অনেকে রান্নাবান্না করে, আমি নিজেই করি, অনেকে বলতে যখন আমি সিদ্ধ তরকারি খাই না, এই গরম যা পড়েছে শুধু সিদ্ধ তরকারি খাওয়াটাই বেস্ট, তখন কিন্তু কী হয় বলো তো, সব সবজির সাথে হালকা করে একটু নেড়ে নিলাম জিরে ফোড়ন দিয়ে, দিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হয় কী বলো তো তোমার হালকা একটু হলুদ দিয়ে প্রেসারে বসিয়ে দেওয়া হয় সিটির জন্য। দিয়ে নামাবার সময় একটুখানি আবার জিরে ফোড়ন দিই হালকা করে, তেজপাতা জিরে, তেজপাতা অনেকে খেতে না চাইলে না, তো দিয়ে আর নামিয়ে নিই। আর আলুগুলো একটু টিপে টিপে দিই, আর ওই ঝোলটা এত ভালো লাগে খেতে, এত সুন্দর হয়, মানে তোমাদেরকে কি বলবো, ওটা দারুণ হয়। আর এদিকে দেখো আমি ভেন্ডিগুলো তোলার পরে আমি আলুগুলো ভেজে নিলাম সুন্দর মতো করে। আলুগুলো ভেজে নেওয়ার পরে দেখো আমি এখানে মশলা দিতে শুরু করে দিয়েছি একটা একটা করে সব কিছু। তো ভালো করে মশলাটা কষাতে হবে তরকারিটা। আর তরকারি পাতি কী বলো তো, কষানোর কাছেই গোড়া সুন্দর হওয়া। তো আজকের তরকারিটা খুবই সুন্দর হয়েছিল খেতে, কারণ দেখো আমি যেই রান্নাই করি আমি নিজের ভেবে নিজের মনে করে সুন্দর করে করি, আর নিজেরই তো সুন্দর মতো করে করি যাতে আমিও ভালো খাবো, যা বাড়ির সবাই যারা খাবে তারাও যেন সুন্দর করে ভালো করে খেতে পারে। কারণ দেখো একটা দুটো রান্না করি, সেটা যদি আবার খারাপ করি, তা কেউ যদি খেতেই না পারলো, তাহলে আমার খরচা করে রান্না করা, কষ্ট করে রান্না করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তো সেই মতো আমি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টাই করি। আর এদিকে দেখো মশলা কষাতে কষাতে এখানে আমি এগুলো সব পুছে টুছে নিলাম, হলুদের কৌটো, লঙ্কার কৌটো, হলুদের কৌটো, জিরের কৌটো, তেলের বোতল, তো সবই মুছে মুছে রাখছি। কারণ দেখো নোংরা নোংরি ভাল লাগে না, তেল ছিটে পড়ে যায় মাঝে মধ্যে, যেগুলো দেখো রান্নাবান্না করি ছিটিয়ে থাকে, সেগুলো ছিটিয়ে ছিটিয়ে তো মশলাগুলো লাগে। তো সেই জন্য ওগুলো হালকা করে আমি মুছে নিই, আর পরিষ্কারও থাকে জিনিসটা, আর জায়গাটাও পরিষ্কার থাকে। এই যে দেখতে পাচ্ছ রান্না করতে করতে আমি গ্যাসটাই মুছে নিলাম। তো গ্যাসটা মুছে কোনো লাভ হয় না, ওগুলো মশলা কষাতে কষাতে আবার ছিটাই, তো ছিটাক, তারপরেও তো কম থাকবে, তাই না? তার জন্য আমি হালকা করে রান্নাবান্না করি, আর হালকা হালকা করে মুছে রাখি। একবারে ধরো রান্না করব, একবারে ধোবো মুছবো, সেটা তো আলাদাই একটা ব্যাপার, তখন তো আলাদাই হয়। কিন্তু রান্না করতে করতেও জায়গাটা একটু পরিষ্কার রাখলে ভালো লাগে, তাই না? তো আজকে আমি শাড়িটা কেমন পরেছি বলো তো? শা শাড়িটা হচ্ছে আমি পরেছি, সে সাড়া করে বলে, আদিবাসীরা সবসময় পরে থাকে, তো ওদের মতো পরে আজকে সারাদিনটা কাটানোর চেষ্টা করেছিলাম। যাই হোক আমি কন্টিনিউ করতে পারিনি পুরোটা, কারণ সারাদিন তো আর আমি এমনিতেই বাড়িই থাকি না, সারাদিন আর কি থাকবো এই শাড়িটা পরে। যাই হোক আমি সকালের দিকটা যতক্ষণ ভিডিও করেছি ততক্ষণ পরেছিলাম। শাড়িটা কেমন হয়েছে, এই শাড়ি পরাটা আমাকে জানিও। জানি না এই শাড়ি পরা কি খুবই সুবিধা, ওরা কি করে পরে আমি সেটাও জানি না গো। কারণ আমি ভাবছিলাম মনে হয় খুব সহজ বা খুব সুন্দর করে এই শাড়িটা পরে হয়তো গরম টরম লাগে না, না অন্য কিছু, আমি সেটা ভাবতাম আর কি, খুব ভালো মনে করতাম, কিন্তু আসলেই তা না। কারণ আমরা পরি না এই শাড়ি, আর বারবার খুলে যাচ্ছে, বারবার খুলে যাচ্ছে। আর এদিকে দেখো আমি চলে আসলাম স্নান করে, পুজো টুজো দিয়ে চলে আসলাম তরকারিটা সাঁতলাতে, কারণ এবার আমার টাইম হয়ে যাচ্ছে, আমি দোকানে যাব। তরকারিটা একটু পাঁচ ফোড়ন দিয়ে নিই, মানে ফোড়নে বসিয়ে দেবো, দিয়ে তারপরে আমার ব্লগটা শেষ করতে হবে। তরকারি কেমন হলো খেতে হবে, দোকান যেতে হবে, আরও কাজ বাজ আছে, জামা প্যান্ট পরতে হবে, সেই সমস্ত কাজ বাজ করে তা রেখে ঘর থেকে তারপরেই আমি বেরোবো, না হলে আমি কখনোই ঘর থেকে বেরোতে পারবো না। আমার কাজ না গুছিয়ে আমি একদমই ঘর থেকে বেরোতে পারবো না। আর আমি জানো, আমি ভয়েস তো দিচ্ছি তার আগের দিনকে, মানে পরে ভিডিওটা করার পরের দিন ভয়েস দিচ্ছি। আর আমি জানো এই যে রান্না করে এই 9টার সময় ঘর থেকে বেরিয়েছি, আমি কাল রাতে কখন বাড়ি এসেছি জানো? রাত পুরো 10:30টায় বাড়ি এসেছি আমি। মানে এতটা পরিমাণ দোকানের চাপ রয়েছে, কিছু আর বলার নেই। আমার তো ঘরে খুব রাগারাগি করছিল, কিন্তু রাগারাগি করলে কি হবে বলো? লোকের কাজ করলে এই এক জ্বালা, মানে ধরা বাঁধা একটা কাজ থাকলে এই একরকম জ্বালা, সুবিধা অসুবিধাটা দেখতে হয়, তাই না? আমিও দেখো আমার শাশুড়ি মায়ের যখন শরীর খারাপ ছিল, তখন 1 সপ্তাহ ছুটিতে ছিলাম,
তো সেই জন্যই কাজটা পেছিয়ে গেছে। বারে বারে বলছিল মালিক যে তুমি 1 সপ্তাহ ছিলে না, সেই সব 1 সপ্তাহের কাজটা অনেক একদমই পেছিয়ে আছে। তো তার জন্য তোমাকে 1-2 দিন থাকতে হলে থাকতে হবে, সারাদিনটাই থাকবে। আর রাত্রে যেমন তো দোকান বন্ধ করি সেই টাইম অবধি তোমাকে থাকতে হবে, কারণ কাজগুলো সব গুটিয়ে দিতে হবে। কাজগুলো গুটিয়ে দিতে হবে মানে কি বলো তো, কাজ ধরো ব্লাউজ বানায় দোকানে, তো বিক্রি বাটা হয় সেটাও দেখায়, আর ব্লাউজ বানায় সেগুলো লাইনিং ছিটিয়ে দিতে হয়, হাতের হেম সেলাইগুলো করে দিতে হয়, টুকটাক মেশিনে সেলাইও করে দিতে হয়, এইগুলো আর কি। আর এইদিকে দেখো আমার ফোড়ন টোড়ন দিয়ে তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিলাম। আবারও ড্রেস চেঞ্জ করে ফেললাম, একবারে দোকান যাওয়ার জন্য রেডি হয়ে গেছি সেটাই।